সুপ্রভাত, আমি দেবশ্রী আপনাদের বন্ধু চলে এসেছি আজ সকালের জলসার অনুষ্ঠানে। আমার সাথে আছে যে পরিচালক শামসুর মল্লিক, শামসুর স্যারও আছেন। আরও সাথে আছেন যে ব্যক্তিত্ব, তার পরিচয় আগে আপনারা চ্যানেলে পেয়েছেন, আবার নতুন করে আমরা আজকে দিদিকে পেয়েছি। তার কাছ থেকে অনেক অভিজ্ঞতা জেনে নেব। দিদি একদিকে একজন সোশ্যাল ওয়ার্কার, একজন ফিল্ম মেকার এবং রাইটার, এবং সমাজের বিভিন্ন স্তরের লোকেদের নিয়ে, যেমন বাচ্চা, নারী, পুরুষ বা যারা ট্রান্সজেন্ডার, তাদেরকে নিয়ে অনেক রকমের রিসার্চ করেছে, যেটাকে বলা হয় তাদের মানসিকতাকে বিচার করেছেন, মনস্তত্ত্বকে জাজমেন্ট করেছেন। আমরা অনেক তথ্য পাবো আজকে দিদির কাছ থেকে। দিদির নাম পদ্মিনী দত্ত শর্মা। নমস্কার দিদি, চ্যানেল ভিশনে আবার স্বাগত জানাচ্ছি। বহুদিন পর দেখা হলো, বহুদিন পর আবার আমাদের কথা হবে, অনেক কিছু জানতে পারবো, অনেক তথ্য জানতে পারবো। কেমন আছেন? ভালো আছি। বসন্ত উৎসব কেমন কাটালো? দারুণ দারুণ। কলকাতাতেই না শান্তিনিকেতনে? আচ্ছা শামসুরদা, আমরা কি সরাসরি প্রশ্নে যাব? এবং আজকে খুব আনন্দের ব্যাপার যে একজন গুণী মানুষকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, যিনি মূলত বেশিরভাগটাই আমেরিকায় থাকেন। আমাদের পরম সৌভাগ্য যে উনি ইন্ডিয়া এসছেন, ভারতে এসছেন, তাই আমাদের স্টুডিও আবার নতুন করে পেয়েছি। ওনাকে স্বাগত জানাই। দিদির তো প্রচুর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রচুর কাজও দিদি করে চলেছেন, মানে একইভাবেই। তা বর্তমানে যেটা খুব আলোকচর্চিত বিষয় হচ্ছে রিলস নিয়ে আজকে দিদির সঙ্গে আমরা আছি এই এপিসোড, এই পর্বে। আমি রয়েছি এবং আমার সঙ্গে দেবশ্রী ম্যাম রয়েছেন। তা প্রথম প্রশ্নটা আমি দেবশ্রী ম্যামকে করার জন্যই অনুরোধ করছি। হ্যাঁ, রিলস নিয়ে মানুষের একটা প্রচার ভালো হয় সেটা আমরা জানি, আমরা সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেখছি। কিন্তু আপনার কাছে যেটা প্রথম প্রশ্ন হচ্ছে, রিলস করাতে কতটা একটা মানুষের ভালো দিক হচ্ছে, কতটা সে বেনিফিটেড হচ্ছে, মানুষের কাছে পৌঁছতে পারছে, খুব সত্যি কথা, কতটা তার পক্ষে হার্মফুল হচ্ছে বা যারা দেখছে তাদের ক্ষেত্রে হার্মফুল হচ্ছে? না দেখুন, যে কোনো জিনিসেরই দুটো সাইড থাকে। there are always two sides to a coin. ঠিক সেরকমই যারা রিলস বানান, কিছু কিছু রিলস আমি দেখেছি এত সুন্দরভাবে তারা বানান। এবং আমি এরকমও দেখেছি যে একজন মহিলা, একজন মা, সে তার হাজবেন্ড, সে ক্যান্সার পেশেন্ট, তার জন্য অবিরাম অক্লান্তভাবে সে রিলস বানিয়ে, সে লাইভ করে, সে তার নিজের গার্মেন্টস, শাড়ি এসব বিক্রি করছেন। এবং আমরা সবাই তার সাথে ডেফিনেটলি ছিলাম। আমি শুধু আমেরিকা থেকে বসেও আমি ওনার রিলস দেখি এবং দেখে ইট ইজ আ কাইন্ড অফ এন ইন্সপিরেশন যে একজন মহিলা, সে জানছে তিলে তিলে তার স্বামী আর থাকবে না, তার এই ছোট বাচ্চাটিকে নিয়ে তার সারা জীবন কাটাতে হবে। তার সত্ত্বেও কিন্তু হাল ছেড়ে দেননি, তার সত্ত্বেও কিন্তু তিনি রিলস করে যাচ্ছেন, লাইভ করে যাচ্ছেন। তো এগুলো তো ডেফিনেটলি শেখার মতন একটা জিনিস। এবং আমি এরকম অনেকগুলো কেসে দেখেছি, খুব সুন্দরভাবে তারা নিজেদের সামাজিক, তাদের যা পরিকাঠামো আছে সেটা খুব সুন্দরভাবেই তুলে ধরেন। কিন্তু তার মানে এটা নয় যে সব রিলসই খুব ভালো বা খুব পজিটিভ একটা ইম্প্যাক্ট করে সোসাইটিতে। দিদির সাথে কথা বলে প্রচুর তথ্য পাওয়া যায় যে একজন ক্যান্সার পেশেন্ট, তার হাজবেন্ড, তাকে বাঁচানোর জন্য তার যে চিকিৎসার খরচা, আমরা সবাই জানি এটা মারণ রোগ, তো একজন স্ত্রী রিল করে সবকিছু বিক্রি করে সেখান থেকে এফেক্ট হয়েছে, অর্থ উপার্জন করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে। হ্যাঁ, এটা একটা ভীষণ একটা মানসিক লড়াই আর কি, এটা কিন্তু রিলস তৈরি করে দিয়েছে। কিন্তু আবার খারাপ দিকটাও আছে। বর্তমান সমাজে কিন্তু শিশুদের একটা এফেক্ট আসছে। আমি এইটা নিয়ে ভাবছিলাম বলবো যে আমি এটা দেখছি অনেকগুলো ফ্যামিলিতে, তারা একদম সদ্যজাত সন্তান বা ধরুন ছোট একটা টডলার বা একটা বাচ্চা 4-5 বছরের, তাকে নিয়ে রিলস করছে এবং প্রচুর ভিউজ, কেন সে একটু আদো ভাবে কথা বলছে। এবং আলটিমেটলি আমি এটা দেখেছি, দুটো জিনিস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা হচ্ছে, কিছু মা বাবা আছেন, তারা নিজেদের বোধহয় মনে করে যে মানে তারা পৃথিবীর সব থেকে লিটারেট এবং গুণী মানুষ,
তার মধ্যে একজন ভদ্রমহিলার, আমি নামটা নেওয়া ঠিক হবে না, সে দেখছি তার একটা 2 বছরের বাচ্চাকে তাকে কান ধরে উঠবোস করাচ্ছে, তাকে পানিশমেন্ট দিচ্ছে এবং সেটা ফেসবুকে দেখাচ্ছে, রিলসে আমরা দেখছি। কারণটা হচ্ছে উনি দুটো আইসক্রিম বার এনেছিলেন, তো একটি বাচ্চাটিকে দিয়েছেন, তার একটি দিদি আছে 5 বছরের বড়, তার জন্য রাখা ছিল। তো সে স্কুল থেকে ফিরে আসার আগেই দেখা গেল যে এই ভাইটা ওইটাও আইসক্রিমটাও খেয়ে নিয়েছে আর কি। তো তার এত বড় শাস্তি হলো যে তাকে ফেসবুক অন করে, ক্যামেরা অন করে সেই বাচ্চাকে কান ধরে উঠবোস করানো হলো। এটা খুব সাংঘাতিক ব্যাপার। এবং আচ্ছা। সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলো। সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলো এবং প্রচুর ভিউজ। তো আমি ভদ্রমহিলাকে লিখলাম যে আজকে যে আমি এখন বুঝতে পারছি, যেহেতু আমি প্রচুর এনজিও হ্যাঁ। এবং ওল্ড এজ হোমের সঙ্গে আমি যুক্ত আছি, আমি অরফান হোমসের সঙ্গে যেরকম যুক্ত আছি সেরকম আমি ওল্ড এজ হোমের সঙ্গে যুক্ত আছি। তা আমি বুঝতে পারলাম যে একটা কারণ অন্তত আমি পেলাম যে আজকে তার ছেলেমেয়েরা ওল্ড এজ হোমে তার বাবা মাকে কেন দিয়ে আসে। আমি বললাম আপনার ঠিকানা কিন্তু একদমই ঠিক। 30 বছর পরে ওল্ড এজ হোম নালে রেলওয়ে স্টেশন, না আমাদের যথেষ্ট আমরা অর্থ উপার্জন করে রাখবো যাতে আমাদের আমি ইমোশনালি ইউল বি আ পপার। রাইট। আপনার যতই প্রপার্টি থাকুক না কেন, আপনার একমাত্র সন্তানই ছেলে আপনার সঙ্গে থাকবে না। আপনি 30 বছর পরে আমার কথা মিলিয়ে নেবেন, আশা করি আমিও থাকবো, আপনিও থাকবেন। কিন্তু যদি যে যোগাযোগ জিনিসটা থাকে আমাকে করছেন, সেটা জানাবেন। যে জিনিসটা আপনি করলেন, এটা খুবই খারাপ। আপনি এটাতে একটা বিশাল ব্র্যাভেডো নিচ্ছেন, এখান থেকে ভিউজ পাচ্ছেন, বাট দিস ইজ নট দ্য ওয়ে। এটা একটা আরেকজন ভদ্রমহিলা দেখেছি, সেই মেয়েটা তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, তাকে নিয়ে এত রিলস বানানো হচ্ছে, এত রিল বানানো হচ্ছে। মেয়েটা সেদিন অ্যাটিটিউড দেখছি আমি, কোইন্সিডেন্টলি আমরা একটাই স্টুডিওতে হঠাৎ আমরা মিট আপ করেছি, মানে নেক্সট ইভেন্টটা আমার ছিল। মেয়েটা তার মাকে বলছে, তুমি কিছু জানো না, তুমি আমার চুলে হাত দেবে না, হেয়ার ড্রেসারকে ডাকো। আর আমার ইয়েটা কোথায়, আমার সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে সেটা কোথায়? 5 years to 6 years old, ক্লাস 1-এ পড়ে। আমাকে বলছে আমার সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে সেটা কোথায়? আমি তো কোনো কন্ট্রাক্ট সাইন করলাম না। আর এবার থেকে না আমার নামে কিন্তু পাপা অনেকদিন ধরে বলছে আমার নামে একটা সেপারেট অ্যাকাউন্ট খোলা হবে, তো সেটা তো তোমরা খুলছো না। মানে 5-6 বছরের বাচ্চার ব্যাংক অ্যাকাউন্ট তাকে তো তার জন্য কে রেসপন্সিবল? আজকে তো তোমরা ওকে একটা ভিআইপি লাইক আ কুইন, লাইক আ প্রিন্সেস, তাকে বলছে একটা কোনো ডিফারেন্ট বড় বড় হাউস থেকে না ওকে গিফট পাঠানো হয়, হ্যাঁ। তো ওর মা ওকে অ্যাড্রেস করছে প্রিন্সেস, দেখো তোমার জন্য কি এসেছে, তোমাকে সবাই কত গিফট পাঠাচ্ছে। বলছে ও পরে খুলবো, আই এম বিজি রাইট নাও, থ্যাংক ইউ বলে দাও। এই যে অ্যাটিটিউডটা তৈরি করছে, একদম ঠিক। পরবর্তীকালে কেউ কাউকে রেসপেক্ট করবে? বাবা মাকে কেউ সম্মান করবে? ও এখনই বলছে তুমি আমার চুলে হাত দিও না, হেয়ার ড্রেসারকে ডাকো। মারাত্মক পর্যায়ে চলে গেছে। কিন্তু Reels ভিউজ করে করে সাংঘাতিক, থাউজেন্ডস এন্ড ল্যাক্স অফ ভিউজ, সবাই দেখছে এবং সেটা অ্যাপ্রিসিয়েট করছে। আমি এই ঘটনাটা কিন্তু আমি রিলের মাধ্যমে দেখিনি, রিল হচ্ছিল, আমি চোখের সামনে দেখলাম, লাইভ দেখেছি। লাইভ দেখলাম, জাস্ট ইমাজিন। তাহলে তুমি তোমার বাচ্চার যে এই সময়টা হচ্ছে ফরমেশন এজ, এই সময় তো বাচ্চাকে তুমি শেখাবে, ম্যানার্স শেখাবে, তার একটা মরাল ভ্যালু সিস্টেম শেখাবে, সেটা না করে তুমি আরেকটা তাকে কথা, মেকআপ, যেভাবে আমরা বড় হয়েছি, মা বাবার আদর্শে বড় হয়েছি, সেই আদর্শটা মা মানে বাবাকে তো ভয় পাওয়াই দূরে কথা, মা বাবাকে ওই ডিকটেট করছে। ওর কি অ্যাটিটিউড, লাইক আ সেলিব্রিটি, বাপরে, তো কাউকে পাত্তা দেবে না। এরপরে তুমি দোষ দেবে মেয়ে আমাকে মানছে না। দিদি সমাজের এত জায়গায় বিচরণ করেন, নানা রকমের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো হয়তো আমরা শুধু রিলস থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু তার হ্যাঁ। পিছনটা সত্যি জানতে পারি না। ঠিক, আজকে এই অনুষ্ঠানে অভ্যন্তরীণ বিষয়গুলো আমাদের কাছে প্রতিনিধি উঠে আসে। এসেছেন বলেই আমরা এরকম বিষয়টা জানতে পারছি, ব্যাকগ্রাউন্ড কি। হুম। সাধারণভাবে আমরা ফেসবুকে বসলাম বা কোথাও রিলস ইউটিউবে দেখতে শুরু করলাম, স্ক্রল করে করে দেখে যাচ্ছি, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা দিদির আমাদের দর্শকের সামনে তুলে ধরছে, তো খুব সাংঘাতিক ব্যাপার। না, তোমাকে এটাও কিন্তু দেখতে হবে আপনাদেরকে, যে যখন আমরা রিলস গুলো দেখছি সেখানে একটুখানি পজ করে দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি কেন করছে। মানে আপনি দেখুন উদ্দেশ্যটা কি আছে? উদ্দেশ্যটা কি। আপনি বলুন একটা হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা প্রাইভেট মোমেন্ট থাকে, হুম। প্রত্যেকটা কাপলস এর মধ্যে প্রাইভেট মোমেন্ট থাকে, নিশ্চয়ই। তার মধ্যে ভালোবাসা থাকে, আবেগ থাকে, ঝগড়া ঝাঁটি এবং অনেক কিছু হয়, সামটাইমস ফিজিক্যাল ভায়োলেন্সও হয়। ক্যামেরা অন করে দিয়ে হাজবেন্ড বউকে মারছে, বউ হাজবেন্ডকে মারছে, বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সে কি শিখছে?
কি এরকম একটা শেখাচ্ছ? reels আমার চোখেও পড়েছিল, সেখান থেকে সে কান্নাকাটি করেছে, মানে সেখানে ব্যাপারটা দেখানো হচ্ছে কোনো বাবা কাউকে মা- দেখাচ্ছে, মানে কিছু প্রাইভেট থাকছে না, থাকছে না। মানে এরকম অড জিনিস দেখাচ্ছে যে আমি 78টা স্লিপিং পিল খেয়ে নিয়েছি, তারপরে আমি, আপনি জানেন নিশ্চয়ই হ্যাঁ, ঘটনাটা, জানি। তো 78টা স্লিপিং পিল আমি খেলাম, কে গুনলো, হুম। তারপরে আমি একদম টপ ক্লাস একদম জায়গাতে আমার ট্রিটমেন্ট হলো, আমি আবার সুস্থ হয়ে গেলাম, এবং আমার সাথে আমার হাজবেন্ডের কি রিলেশন, আমি কিছু প্রাইভেট রাখছি না, আমি কোনো রেসপেক্টই করছি না। একটা একটা কাপলের মধ্যে সব থেকে এবং বড় হচ্ছে সেগুলো রেসপেক্ট, এতটাই ভিউয়ার্স হয়ে যাচ্ছে, মানুষের কাছে একটা বিনোদনে পরিচিত। বিশাল বিশাল। আর যখনই কোনো অ্যান্টি ব্যাপার চলে আসে সোশ্যাল মিডিয়াতে, তার ভিউয়ার্স বেশি হয়, এটা সবসময় আমরা দেখেছি। হবেই তো। একটা ভালো কোনো বার্তা দিতে চাইলে তার ভিউয়ার্স না, সেভাবে না, আসে ওটা না। তো boring। যেমন রিলস এর কথা যখন হচ্ছে, সেখানে আমরা এই কিন্তু কিছু, তার তো ভাবা উচিত যে আমি কি বিষয়টাকে নিয়ে রিলস করছি, হ্যাঁ সে নিশ্চয়ই। কিন্তু ভাবছে না। ভাবছে না তো, যা পাচ্ছি ক্যামেরা অন, রান্না করছি ক্যামেরা অন, নাইটি পরে আর সবার মধ্যে নাচছি। একটা ধারণা হয়ে গেছে, আমি জানি না আপনি কি বলবেন, আপনি অনেক জায়গায় বিচরণ করে এসে এখান থেকে আমরা একটা উপার্জন করতে পারবো। হুম। হ্যাঁ, উপার্জন ঠিক আছে, সেখানে এই নেগেটিভ যে জিনিসগুলো দেখানো হচ্ছে, দেখি যে উপার্জনের টেন্ডেন্সি তাদের মধ্যে আসছে, কখনো মনে হয় না কি তারাই মানসিকভাবে কোথাও বিকৃত? কারণ এই যে হাজব্যান্ড ওয়াইফের মারামারিকে অন করে সে ভিউয়ার্স নিচ্ছে, এরকম আরো রিলস করবে, করে সেখান থেকে সে ভাবছে উপার্জন করবে। জানেন নিশ্চয়ই এখন রিলস থেকে একটা উপার্জনের জায়গা তৈরি হয়েছে। তো এই জায়গাটাকে আপনি কি করবেন, কতটা হার্মফুল বাচ্চাদের জন্য? হার্মফুল যারা দেখছে, বাচ্চাকে নিয়ে করছে সেটা এক রকমের হার্মফুল, যারা কোন দেখছে বাচ্চা, সেই বাচ্চার ক্ষেত্রে দেখাতে কতটা হার্মফুল, বা বড়রা যারা গ্রোয়িং তাদের ক্ষেত্রে কতটা হার্মফুল? ভীষণভাবে সাইকোলজিক্যালি ভীষণভাবে এফেক্টেড হচ্ছে ডেফিনেটলি। প্রথম কথা হচ্ছে, যখন একটা রিলেশনশিপ পাবলিক হয়ে যায়, তখন সেই রিলেশনশিপ যতক্ষণ আপনি প্রাইভেট মোমেন্টে থাকেন, যতক্ষণ মধ্যে ঝগড়াঝাঁটি যাই হোক, সেই ফাটলটা না অতটা বিশাল আকার ধারণ করে না, করে না। ওটাকে আমরা আবার প্যাচ আপ করে নিতে পারি, বিকজ ইট ইজ বিটুইন টু পিপল, বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন ইউ অ্যান্ড মি। কিন্তু যখন আমি ওটাকে পাবলিক করে দিচ্ছি, যখন তাহলে আমার তো আর ফেস লসের কোনো জায়গা নেই। আমি বলেই দিচ্ছি আমার হাজবেন্ড ড্রিঙ্ক করে এসে আমাকে মেরেছে, বা আমার হাজবেন্ড আমাকে বলেই দিচ্ছে সবারই সামনে যে ও আরেকটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত, তাহলে সেখানে আর প্যাচআপের জায়গা নেই। ফলে সাফার করছে কারা? আলটিমেটলি সাফার করছে বাচ্চাগুলো, এবং বাচ্চাদের সাইকোলজি তো ওরা তো এইভাবেই টিউনড আপ হয়ে যাচ্ছে যে আমার ওয়াইফকে মারতে, মানে আমার ওয়াইফকে আমি মারবো, প্রথম থেকেই শিখে যাচ্ছে। বাবা যেরকম ড্রিঙ্ক করে এসে মিথ্যা কথা বলে, মাকে মারে, আমিও ঠিক একই জিনিস করবো, এটাই বোধহয় করতে হয়। আরেকটা জিনিস রিলসে আসছে, খুব বোল্ড পোশাক পরে, মহিলাদের ক্ষেত্রে বোল্ড পোশাক পরে এক ধরনের রিলস বেরোচ্ছে, সেগুলো কিন্তু হিট করছে। চেক তো তো করবে। এটা আপনার কখনো মনে হয় না যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ব্যান করা যায় বা কিছু জিনিস রেস্ট্রিক্ট করা যায়? কিছুদিন আগে বোধহয় একটা খবর আমরা পেয়েছিলাম, রাষ্ট্রপতি বলেছিলেন কোনো একজন অভিনেত্রী, এই মুহূর্তে আমি নাম আনতে চাইছি না, তার কিছু অশ্লীল পোশাক আশাক পরে বেরোলে সেটা তার আধার কার্ড ব্যান করা হবে, বা তার মানে করা social উচিত, ফ্লাইটে site উঠতে থেকে, দেওয়া উচিত না। তার নামটা সরিয়ে দেওয়া হবে। তো এই অশ্লীল রিল সম্পর্কে আপনি কি বলবেন? আমি তো একই কথা বলবো যে আমার মনে হয় যে আমি অনেকবার চেষ্টা করেছি, আমি প্লাস আমার কিছু অ্যাডভোকেট বন্ধু বান্ধব আছে, তারাও চেষ্টা করেছে, কিন্তু ফেসবুক সবসময় এটা বলেই কাটিয়ে দেয় যেটা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর এগেনস্টে নয়। হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার পার্সপেক্টিভে প্রথম কথা হচ্ছে, একটা কথা একটু বলি, যদিও শুনতে হয়তো একটু বেমানান। ধরুন আমরা এখানে যেই ড্রেসটা, আমাদের ফিগার অন্যরকম, আমাদের স্কিন কালার অন্যরকম, সবকিছুতে একরকম পার্টিকুলার টাইপ অফ ড্রেস, সেটা কিন্তু সবাই ক্যারি করতে পারে না। আমি যদি মনে করি যে আমি ওয়েস্টকে দেখে আমি কপি করব, সেটা হবে না। আজকে অ্যাঞ্জেলিনা জোলি বা জুলিয়া রবার্টস যেটা পরে ক্যারি করতে পারবে, এখানকার সেই ফিগারও নেই, হবে না, সেই হবে না। কালচারও নেই। এবং ওখানে না এই জিনিসগুলো, ওখানে সকালবেলা যখন ওরা দৌড়োয় বা জগিং করে, ওরা খুব সামান্যই জামা কাপড় পরে, কিন্তু ওখানে কেউ কারোর দিকে তাকায় না, বিকজ দ্যাট ইজ নট আনন্যাচারাল। কিন্তু এখানে তো বাচ্চারা ওরভাবে মাকে দেখে অভ্যস্ত নয়। এবং সব থেকে মজার কথা হচ্ছে যে বাচ্চার সামনাসামনি সেটা দেখতে পাচ্ছে না, যেমন স্কুল ফেরত তার একটা বন্ধু থাকে পয়েন্ট আউট করছে, এই তোর মার এটা আমি সেভ করে রেখেছি, সেটা দেখ, এটা কেন তোর মা কি করছে, এটা এরকম সাংঘাতিক পর্যায়ে সেই বাচ্চার কি ইম্প্যাক্ট হতে পারে, কি ইম্প্যাক্ট। ছেলেটি যখন গিয়ে তার মাকে চ্যালেঞ্জ করছে, মা বলছে তুই এটা বিশ্বাস করলি, তো এআই করেছে এটা, তুই দেখেছিস আমার এরকম জামা আছে, এরকম নাইটি, এরকম ড্রেস আমার আছে?
কিন্তু এআই করেছে, তোর বন্ধুরা তোকে ভুল এটা বোঝাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ চলে এলো সামসাদা। হ্যাঁ, হ্যাঁ। এআই AI এআই মানে মানুষের বর্তমান বয়সকে পাল্টে দিচ্ছে, বর্তমান সাজগোজকে পাল্টে সমস্ত দিচ্ছে। কিছুকে পাল্টে সাজগোজ, দিচ্ছে। ভয়েস, সেটাই। অ্যাকসেন্ট সবকিছু পাল্টে দিচ্ছে এবং তোমার মিথ্যেটা ঢাকার আরেকটা দারুণ সুযোগ করে দিচ্ছে। এই যেমন ভদ্রমহিলা, এটা কত বিপজ্জনক এই বর্তমান সমাজে। ভীষণ বিপজ্জনক। কারণ আমি তো হয়কে নয়, নয়কে হয়, মানে নয়কে সত্যি ছয়। মিথ্যের মধ্যে তো আমি নয়কে ছয়, আমি তো সব গুলিয়ে ফেলছি। গুলিয়ে মানে অরিজিনালিটি বলে আর কিছুই থাকছে না, থাকছে যা না। খুশি তাই করছে। মানে এআই কে বললে এআই আপনার জন্য সবকিছুই করে দিচ্ছে, তৈরি আপনাকে- করে দিচ্ছে। হ্যাঁ, ডিজাইন করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে, লিখে দিচ্ছে, ভয়েস দিয়ে দিচ্ছে। মানে নিজস্বতার কিছু আপনি থাকছে না। বলুন, এটা কিন্তু ফ্যাক্ট, মানে যেই ছেলেটি মাকে এসে চার্জ করেছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি জেনুইনই ভদ্রমহিলা এই জিনিসটা করেছে। হুম। হ্যাঁ, এবং একদম কি বলবো, লো মিডল ক্লাস ফ্যামিলি, খুব কষ্ট করে বাবা যে একটা মুদিখানার দোকান দিয়ে ছেলেটিকে পড়ায়। তো ভদ্রমহিলা কিন্তু খুব সুন্দরভাবে স্মার্টলি এটাকে কভার আপ করে দিল যে তোর বন্ধু বললো আর তুই বিশ্বাস করলি, এটা তো এআই করেছে, ওটা তো আমি করিনি, তুই দেখেছিস আমার এরকম ড্রেস আছে। তুমি এআই কে বলো না সাদা জামা কালো করে দেবে, হুম। হুম। সো হোয়াট ইজ দ্য প্রুফ? তাহলে শুধু রিলিজ তাই করতে কোনো নয়, কোনো অসুবিধা নেই। একজন সেলিব্রিটির সাথে নিজের ছবি দিয়ে নিজের রিল বানিয়ে ফেলছে। হুম। মানে মানুষ তো মিথ্যাচারিতাতে এমনি আমাদের এমনি। সমাজ অনেকদিন ঢেকে আছে, তো এই সোশ্যাল মিডিয়ার এই ধরনের যে আরো reels, এনকারেজ করছে। এই যে এফেক্ট, এই যে এফেক্ট তো মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। তো হ্যাঁ। আপনি মানে আপনাকে আমি জানি আপনি সোশ্যাল ওয়ার্ক করেন, বাচ্চাদের সাইকোলজি নিয়ে জাজ করেছেন, কিছু নারীদের ক্ষেত্রে সাইকোলজি জাজ করেছেন, ট্রান্সজেন্ডারদের নিয়ে কাজ করেছেন। তো এই ব্যাপারে আপনার মিডিয়াকে বা কোথাও কিছু বার্তা দেওয়া বা কোনো কিছু কাজ কি করতে চাইছেন যেটা এখানে কিছু রেস্ট্রিকশন আসুক? ডেফিনেটলি করতে চাই, অনেকবার চেষ্টাও করা হয়েছে। চেষ্টা আমরা এখনো গিভ আপ করিনি, চেষ্টা আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আমরা একটা প্যানেল টাইপ অফ করেছি, সেখানে কিছু সোশ্যাল ওয়ার্কার, লয়ার, সেটা নিয়ে আমরা চেষ্টা করছি। কিন্তু কি বলুন তো, এটা তো মেটার ব্যাপার। মেটা যদি মনে করে যে না, এটা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডস এর এগেনস্টে নয়, যারা করছেন তারা যদি মনে করে দিস ইজ দ্য চিপেস্ট এন্ড দ্য ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি, তারা বলছেন কি, যেমন একজন ভদ্রমহিলা, সে এরকম ভীষণ অড পোশাক পরে তিনি খুব এরকম নাচানাচি করতেন। তো ওনাকে সবাই মিলে লেখালেখি করা হলো, মানে আমরা নিজেদের মধ্যেই আলোচনা করে ওনাকে অনেকে মিলে লিখলাম আর কি। তো তারপরে যে ঘটনাটা শুনলাম, সেটা শুনে আমরা ওনার কাছে ক্ষমা চেয়েছি। হুম। সেটা হচ্ছে যে ওনার হাজবেন্ড সেরিব্রাল অ্যাটাকে পুরো টোটালি, মানে একটা দিক পুরো আচ্ছা। প্যারালিসিস হয়ে গেছে। তো উনি বলছেন আমি প্রথমে ভদ্রভাবেই করতাম, খাবারের রিল, আমার কুকুরদেরকে নিয়ে রিল, এসব আমি করতাম, কিন্তু দেখলাম যে সেই রিলে কেউ ইন্টারেস্টেড নয়। ফলে আমি এখন একটু এইভাবে করছি, বিকজ আমার হাজবেন্ডের ট্রিটমেন্টের জন্য তো আপনারা কেউ এগিয়ে এসে টাকা দেবেন না, আমাকে তো ওই মানুষটাকে বাঁচাতে হবে। আমার কোনো সন্তান নেই, আমি কিভাবে চলবো? তো যখন আমার কাছে এই সুযোগটা আছে, তখন আমি এইভাবে করছি। সেখানে আমরা ক্ষমাই চেয়েছি, আর কিছু করার ছিল না। রিলের ক্ষেত্রে আরো কিছু জিনিস দেখেছি, কিছু ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো ডিগ্রি, ভুয়ো কিছুকে দিয়েও সেটা বলা হচ্ছে, এবং যেগুলো ধরুন আইনজীবীদের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য তথ্য টুয়ার্ডস সোসাইটি ইনফরমেশন যেগুলো, বা অর্থনীতির দিক থেকে, সেগুলোও কিন্তু রিল বানিয়ে সবাই চেষ্টা করছে। আপনার কি মনে হয় এর কোনো যৌক্তিকতা আছে? আপনি প্রশ্নটা খুব একদম ঠিক জায়গায় ধরেছেন, নাহলে আমি এটাতে আসতামই। আমার পরিচিত, আমার বলতেও খুব লজ্জা করে যে আমি যাকে এতদিনে আমার বেশ ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড হিসেবে ভাবতাম, হঠাৎ করে দেখছি তার নামের আগে ডক্টর লেখা। মানে সে তো গ্র্যাজুয়েটই না। হুম। আমি ভাবলাম যে এইভাবে তো ডাইরেক্টলি অ্যাটাক করা ঠিক না, মেবি হয়তো আমার কাছে পুরো নলেজটা নেই। আমি যতবারই জিজ্ঞেস করছি তোমার কি কলেজ, তোমার কি ইউনিভার্সিটি, মানে মাস্টার্স না করে তো তুমি আর ডক্টরেট পেতে পারো না। আচ্ছা, তুমি কোথা থেকে মাস্টার্স করেছো, কোথা করেছো? আরে দিদি ছাড়ো না, এই কথা ওই কথা সেই কথা করে। মানে ডক্টরেটটাও টাকা দিয়ে কেনা যাচ্ছে, যেই ভদ্রমহিলার নামের সাথে ডক্টরেটটা, এটা মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই এটা কিনে নিচ্ছে ডিগ্রিটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আরো খুব মজার ব্যাপার হচ্ছে, এটা তো কিনলো, তারপরে হচ্ছে দেখছি দিন 15 পরে সে দিল্লি চলে গেল। দিল্লি চলে গিয়ে দেখছি পার্লামেন্ট হাউস থেকে, একদম পার্লামেন্টের যে অডিটোরিয়াম, সেখান থেকে সে মানে একদম হাইয়েস্ট অ্যাওয়ার্ড গভর্নমেন্টের, আচ্ছা। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, না, অবাক করা ব্যাপার। হ্যাঁ, সে একটা কি বিভূষণ কিছু একটা নামটা আগে দিয়ে, মানে ভারত বিভূষণের নামে আরেকটা কিছু ছোট করে অ্যাড করা দিয়ে সে অ্যাওয়ার্ড টাওয়ার্ড নিয়ে এলো। নিয়ে আসার পরে আমাকেই চার্জ করছে, আমি এত বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে এলাম, তুমি কই এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে এলে না তো? আমি বললাম এটা কি অ্যাওয়ার্ড? এই অ্যাওয়ার্ডটা আমি নেটে কোথাও খুঁজে পাচ্ছি না। বলে এটা নতুন গভর্নমেন্ট চালু করেছে,
তুমি দেখছো না, একটা পার্লামেন্টের এক্স স্পিকার আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েছে। তোমার কি মনে হচ্ছে আমি ভাওতাবাজি করছি? দিল্লিতে ফরচুনেটলি কোইন্সিডেন্টালি আমার খুব ক্লোজ ফ্রেন্ড কাজ করে আচ্ছা, সিকিউরিটি দেওয়ার, ন্যাশনাল সিকিউরিটি। তাকে আমি বললাম এটা কি ব্যাপার ভাই, আমাকে একটু ভেরিফাই করে দেখাও। বললো 7 লাখ में खरीदा है। স্টার্টস ফ্রম 2.5। তোমার যেরকম ক্ষমতা, তুমি যেভাবে নেগোশিয়েট করতে পারবে, মানে সমানে অ্যাড দিচ্ছে। আপনার এখানে আপনি ডক্টর ডিগ্রি পাবেন, আপনি এই অ্যাওয়ার্ড পাবেন, আপনি বেস্ট সেলার হতে পারেন। আমি ভাবি বাপরে, আমি এত খেটে এক একটা বই দিন রাত করে, এক একটা বই 14 বার করে এডিট করে, অ্যামাজনের মতন জায়গা থেকে এডিট করি, এত খেটে আমি একটা বই বার করি, বছরে একটাই বার করতে পারি, সেখানে বেস্ট সেলার কি করে হলো? আরে পিকুলিয়ার ব্যাপার, যখন আমি ওখানে মানে নামটা স্ক্রল করছি, হ্যাঁ, হ্যাঁ। তখন অ্যামাজনে তো বইটা নেই, গুডরিডসে বইটা নেই, ফ্লিপকার্টে নেই, বইটা নেই, বাট সেই পার্সন হয়ে গেছে বেস্ট সেলার। মানে প্রতিভাটাও আজকাল বিক্রি হয়ে যাচ্ছে, সব প্রতিভা না থাকাটা না বিক্রি থাকাটা হচ্ছে। বিক্রি হয়ে গেছে। প্রতিভা বিক্রি হচ্ছে না না বলবো থাকাটা। না। না, তারপর যে সেটা নিয়ে যাইছে যদি মানে কখনো- আমি দেখছি গান্ধী পিস অ্যাওয়ার্ড এমন একজন পেয়েছে যে মানে একেবারে পুরোপুরি 420 গান্ধী পিস অ্যাওয়ার্ড মানে। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলি, আপনারা মিডিয়ার লোক জানবেন, সেটা হচ্ছে যে অ্যাওয়ার্ডের নামগুলো না পুরো মানে বানিয়ে করা, মানে এরকম নামই কোনো অ্যাওয়ার্ডই নেই, সেরকমই অ্যাওয়ার্ড করে নিচ্ছে। এরকম অনেক অ্যাওয়ার্ড প্রতিভা বিক্রি হচ্ছে, সেটা নিয়ে অন্যদিন কোনো অনুষ্ঠান হলো তখন আলোচনা হবে, কিন্তু প্রতিভা যাদের নেই সেটা খুব বাজেভাবে টাকার বিনিময়ে বিক্রি, মানে সমাজের সামনে আনছে। এখন তো দুটো ইজি হয়ে গেছে না, আমি রিলস করে ইজি ভাবে টাকা উপার্জনও করতে পারি, এবং সেই টাকাটা আমি খুব সহজভাবে খরচা করে আমার নামও কিনতে পারি। এবং তারা নিজেদেরকে কি বলছে আজকাল, ব্লগার বলছে না, তাদেরকে আজকাল ডেকে তারা ফিতে কাটছে, তারা চিফ গেস্ট, তারা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার। বাহ, এই একটা নতুন নাম হ্যাঁ, তারা এটা দিয়েছে। এটা কিন্তু খুব ট্রেন্ডে চলছে। হ্যাঁ, খুব সকালের trend এ জলসা অনুষ্ঠানে আমরা গান শুনি, নাচ দেখি এবং আবৃত্তি শুনি। আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেলাম, এর আগেও পেয়েছি। দিদি স্টুডিওতে আসলে আমাদের স্টুডিওটা ভরে ওঠে, এবং শামসেরদার জন্য এটা হয় অনেকটাই, মানে শামসেরদাকে অনেক ধন্যবাদ যে প্রতিনিধিকে নিয়ে এসেছেন। আপনারাও শুনলেন, এবং দিদিকে অনেক নিয়ে আসতে রকম পারাটা আমাদের তথ্য, সত্যি খুব না, না, আমার এখানে আসতে অনেক ভীষণ ভালো ব্যস্ততার লাগে। মধ্যে দিদি চ্যানেল ভিশনকে একটু চলে আসে। সময় আমার দেয়নি। আমার মনে হয় এটা আমার সেকেন্ড হোম, খুব ভালো লাগে, আমি ভীষণ কমফোর্টেবল এখানে। আমাদেরও খুব ভালো লাগে, আপনার কাছে এত তথ্য জানা যায়, যেগুলো সমাজটা কিভাবে নষ্ট হচ্ছে তার তথ্যগুলোকে আপনি তুলে আনছেন, খুব ভালো এবং বার্তা আমরা বার্তা দর্শকদের দিতে দিচ্ছেন। পারি। হ্যাঁ, দর্শকদের কাছে ভালো বার্তা দিচ্ছেন, সেটা কি করে রোধ করা যায় তার চেষ্টা উনি ক্যামেরার পেছনে করে যাচ্ছে। সেটা তো ক্যামেরার সামনে আমরা বক্তব্য শুনছি, দিদি কিন্তু ক্যামেরার পেছনে কাজ চালিয়ে যাচ্ছে। অনবরত করে যাচ্ছে। হ্যাঁ, এইগুলোকে কি করে রোধ করা যায়, বাচ্চাদের যে অ্যাবিউজ হচ্ছে তার উপর কাজ করেছে, তাদের মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছে, নারীদের ক্ষেত্রেও কাজ করেছে, ট্রান্সজেন্ডারদের নিয়েও কাজ করেছে, এবং এখন যে রিলস নিয়ে বলছে উনি সরাসরি তাকে জিজ্ঞেস করছেন। তো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, দিদিকে আমরা একটু সংবর্ধনা একটু দিয়ে সম্বর্ধনা দিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করবো অবশ্যই। আর দিদিকে মানে পেয়ে সত্যি আমরা আপ্লুত, আবারও বলছি আমরা ভীষণভাবে আপ্লুত। নমস্কার দিদি, আবার দেখা হবে, আবার দেখা হবে। আবার অনেক তথ্য নিয়ে আমরা দর্শকদের সামনে চলে আসব। খুব সুন্দর একটা মুহূর্ত আমরা যে সাক্ষী আমি ছিলাম। দিদিকে মেডেল পরিয়ে দিলাম চ্যানেল ভিশনের তরফ থেকে, আর মেমেন্টো দিদির হাতে, বেড়াতে যাওয়ার কুপন, গিফট ভাউচার। থ্যাংক ইউ, ভাউচার, আর এটা হচ্ছে খুব ভালোবাসি। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিলাম, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময় আমাদের অন্য